আসসালামু আলাইকুম। আজকে মডিউল 2 তে আমরা এই মডিউল 2 এর ক্লাসটা হচ্ছে 2 দিন ব্যাপী, আজকে আর বৃহস্পতিবার। তো এই মডিউল 2 তে আমরা একটা সিঙ্গেল স্টোরি ইন্ডাস্ট্রিয়াল শেডের ডিজাইন এক্সাম্পল দেখব। তো সিঙ্গেল স্টোরি ইন্ডাস্ট্রিয়াল শেডের সাউন্ড সিঙ্গেল স্টোরি ইন্ডাস্ট্রিয়াল শেডের ডিজাইন এক্সাম্পল করার আগে মানে আমাদের যে আইটেম আছে, মানে একটা ইন্ডাস্ট্রিয়াল শেডের স্ট্রাকচারাল এবং নন স্ট্রাকচারাল ক্ল্যাডিং কম্পোনেন্ট কি কি হতে পারে, এরপরে ওই সেটার বেস স্পেসিং, ইভ হাইট, রিজ হাইট কি, এগুলা নিয়ে একটু ডিসকাস করবো। এরপর পার্লিন, ওয়াল গার্ড, ব্রেসিং কম্পোনেন্ট গুলো দেখাবো। বেস সাপোর্ট সিস্টেম অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল শেডের সাপোর্ট সিস্টেমটা কিরকম হতে পারে। এরপর আমরা লোড ক্যালকুলেশন, মেইনলি গত 2টা ক্লাসে সিসমিক লোড নিয়ে আলোচনা হয়েছে, উইন্ড লোড নিয়ে সেরকম কথা বলার সুযোগ হয় নাই, তাই লোড ক্যালকুলেশনে আমরা মেইনলি আজকে উইন্ড লোডটা কিভাবে ক্যালকুলেট করব সেটা দেখব, এবং ফাইনালি লোড কম্বিনেশন গুলা কিভাবে। তো মানে আমরা একটা ইন্ডাস্ট্রিয়াল শেডের স্ট্রাকচারাল কম্পোনেন্ট গুলা দেখবো, তাই আমি মেইনলি একটা ড্রয়িং থেকেই আর কি এটা দেখাতে যাচ্ছি, দেখলে হয়তো সুবিধা হবে যে স্ট্রাকচারাল কম্পোনেন্ট গুলা কি কি কোথায় কি আছে। আমরা একটা এক্সাম্পল ড্রয়িং নিয়ে আসছি, এটা একটু ওপেন করি। তো সবার প্রথমে আমরা যখন একটা স্ট্রাকচারাল কম্পোনেন্টে মানে ইন্ডাস্ট্রিয়াল শেডের ড্রয়িং দেই, তো মেইনলি সবার প্রথমে থাকে হচ্ছে অ্যাঙ্কর বোর্ড লেআউট প্ল্যান, বা যেটাকে আমরা ওই ইন্ডাস্ট্রিয়াল শেডটার বেস সাপোর্ট যেটা আর কি, অ্যাঙ্কর বোর্ডে ইন্ডাস্ট্রিয়াল কলাম গুলা পেডেস্টালের উপরে সাপোর্ট হয়। তো সেই অ্যাঙ্কর বোল্টের ডিজাইনটা মেইনলি হবে হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল শেডের এক্সিয়াল পুল আপ, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল শেডের উইন্ড লোডের জন্য যে সাকশন এবং ওই কলামের নিচে যে শেয়ারটা আছে সেই শেয়ার ফোর্সের কারণে অ্যাঙ্কর বোল্টটা ডিজাইন করতে হবে। তো সে অনুসারে আমরা একটা অ্যাঙ্কর বোল্টের ডিজাইন এক্সাম্পল দেখবো। তো আমরা আগে স্ট্রাকচারাল কম্পোনেন্ট গুলা দেখি কি কি। তো যেমন আমরা এখানে একটা অ্যাঙ্কর বোর্ড লেআউট প্ল্যান দেখতে পাচ্ছি একটা এক্সাম্পল শেডে। অ্যাঙ্কর বোল্টের ডিটেইল, এটা আমরা যখন অ্যাঙ্কর বোল্ট ডিজাইন করব সেই ডিটেইল গুলা দেখবো না, আপাতত একটু চেহারা দেখে রাখি যে অ্যাঙ্কর বোল্টের ডিটেইল গুলা কিরকম হয়। যেমন এটা হচ্ছে আমাদের পেডেস্টাল কলামটা, দেখা যায় না, এটা হচ্ছে আমাদের পেডেস্টাল কলামটা। সেই কলামের ভিতরে অ্যাঙ্কর বোল্ট কতটুক এমবেড হবে সেটা ডিফাইন্ড হবে হচ্ছে আমার ওই কলামে এক্সিয়াল পুল আপটা কত
এবং অ্যাঙ্কর বোল্টের ডায়া এবং কয়টা অ্যাঙ্কর বোল্ট লাগবে সেটা ডিফাইন হবে হচ্ছে আমাদের এই কলামে শেয়ার ফোর্সটা কত আরকি, ডিজাইন শেয়ার ফোর্সটা কত। এরপর হচ্ছে কলাম লেআউট প্ল্যান। জি স্যার। ফিক্স সাপোর্ট ধরেও করা যায়। সেক্ষেত্রে স্যার ওই অ্যাঙ্কর বোল্টের বেস প্লেটটা এবং অ্যাঙ্কর বোল্ট পিন সাপোর্ট ধরে করার কারণ হচ্ছে স্যার আমার ফিক্স সাপোর্ট ধরে যে অ্যাঙ্কর বোল্টটা ডিজাইন হবে সেটার ডিজাইনটা মানে বেস প্লেট এবং আরো বড় করতে হবে। যাতে আমার স্যার ফ্লেঞ্জের বাইরে আমার একটা রোটেশন ডিসঅ্যালাউ করার জন্য আমার ফ্লেঞ্জের বাইরেও অ্যাঙ্কর বোল্ট দিতে হবে, ফ্লেঞ্জের ভিতরেও, যেটা আমরা আরকি 4 টেনশন বোল্টে ইয়ে করি। হ্যাঁ, পুল আপটা কম থাকে। একটা পাইলে হয়ে যায়। হ্যাঁ, ওইখানে মোমেন্টটা ট্রান্সফার করার জন্য আরো বেশি লাগবে আরকি। ফিক্স করলে স্যার এই মেম্বারটার ইয়েটা মানে সাইজটা কম হবে স্যার। উপরে গিয়ে স্যার অনেক মোমেন্ট আসে। আনস্টেবল হয়ে যায়। ওর স্যার পিন থাকলে মোমেন্ট ডায়াগ্রামটা নরমালি হয়তো এরকম হবে। ট্রায়াঙ্গুলার শেপের এদিক থেকে তারপর এরকম হবে। আর যদি স্যার ফিক্স থাকে তাহলে যেমন আরসিসি তে ল্যাটারাল লোডের জন্য যেরকম মোমেন্ট ডায়াগ্রামটা হয় যে এরকম হবে আরকি স্যার। ডিফ্লেকশন কন্ট্রোলটা সিগনিফিক্যান্ট হয় না এরকম। যেহেতু স্যার সিঙ্গেল স্টেজের বেশি হয়। একই সাইজের হলে এই ডেপথটা স্যার তখন আর অত বেশি লাগবে না, কারণ আমার তাই লাগবে। জি স্যার, উপরেই বাড়ায় স্যার। আর এটাকে আমরা বলি হচ্ছে পাশাপাশি যেহেতু স্যার মানে অ্যাঙ্কর মানে সাপোর্টে আমরা পিন করার কারণে এইখানে মোমেন্ট সবচেয়ে বেশি আরকি, সবচেয়ে বেশি এখানেই হয়। তো সেক্ষেত্রে স্যার রাফটারের মোমেন্ট ক্যাপাসিটিটাও এই ক্ষেত্রে এই অংশে কলামের সমানই হবে আরকি স্যার। আর
মানে আমরা আগে স্ট্রাকচারাল কম্পোনেন্ট গুলো একটু কি দেখি। আমরা এটাকে বলতেছি হচ্ছে রাফটার বা বিম। নরমালি আমরা যেটাকে বিম বলি, এখানের টার্মটা হচ্ছে বলে হচ্ছে রাফটার। রাফটারের উপরে আমার পার্লিন গুলা বসে। নরমালি আমরা পার্লিনের স্পেসিং থাকে হচ্ছে 1200 থেকে 1300 মিলিমিটার বা 4 ফিট। এবং এই স্পেসিংটা ডিপেন্ড করে হচ্ছে আমার অ্যাকচুয়ালি শীটের উপরে। যে উপরে যে শীটটা বসবে সেই শীটের স্প্যানটা নরমালি 4 ফিট থেকে 4.5 ফিট পর্যন্ত হয়। আহ, এরপরে আমরা এখানে একটা জয়েন্ট দেখতে পারতেছি, এখানে একটা জয়েন্ট দেখতে পারতেছি, এখানে একটা জয়েন্ট দেখতে পারতেছি। তো যেহেতু আমার এই অংশে মোমেন্টটা সবচেয়ে বেশি, যেমন আমার এনভেলাপ মানে যে কোনো ল্যাটারাল লোডের জন্য এনভেলাপ যদি দেখি যে জয়েন্টে মোমেন্টটা সবচেয়ে বেশি থাকে। তো এই অংশে যেহেতু আমার ডিমান্ড হাই, তো আমরা আস্তে আস্তে যত র্যাফটারের মিড সেকশনের দিকে যাব সেখানে ডিমান্ডটা আস্তে আস্তে কমে আসে। এই জন্য এগুলো আমরা ট্যাপার করে সেকশনটা ছোট করে ইকোনমিক ডিজাইন করতে পারি। আহ, তো এই জয়েন্টটা আমরা আহ, কিভাবে করে সেটাও শিখবো। তবে একটু বলে রাখি, এটাকে আমরা বলতেছি হচ্ছে স্টিফেন্ড এন্ড প্লেট কানেকশন। দুইটা রাফটার এখানে দুইটা প্লেট দিয়ে জোড়া লাগতেছে, এবং এই প্লেট গুলা বোল্টেড হবে এবং এগুলা হচ্ছে আমার স্টিফেনার। তো আমার ফ্লেঞ্জের বাইরেও যেটা আমরা স্টিফেনার ইউজ করলে সেটাকে আমরা বলতেছি হচ্ছে স্টিফেন্ড এন্ড প্লেট কানেকশন। এরকম দুইটা কানেকশন। এবং এই আহ, এই জোড়াটা দেওয়ার কারণ হচ্ছে যে আমরা যখন একটা ইন্ডাস্ট্রিয়াল শেড ডিজাইন করব সেই সাথে আমাদের মানে ম্যাটেরিয়ালটা সাইটে কিভাবে যাবে সেটাও অনেক কিছু ডিপেন্ড করে। তো আমরা যখন এই ইন্ডাস্ট্রিয়াল শেডটা করি, মানে ম্যাটেরিয়াল বা যে ট্রান্সপোর্টেশন ইউজ করবে সেটা হচ্ছে 20 ফিটের ট্রাক বলা হয়েছিল। তো সেক্ষেত্রে আমাদের একটা মেম্বার সর্বোচ্চ সাইজ থাকবে হচ্ছে 20 ফিট। এর মানে বেশি আহ, বড় সাইজ করতে গেলে আমার ওইখানে একটা জয়েন্ট দিয়ে করতে হবে। আহ, এরপর হচ্ছে আমরা রাফটার কলামের ডিজাইনটা তো ইয়ে থেকে, এখন পার্লিনটার যদি দেখি যে পার্লিনটা কিরকম। হ্যাঁ, 4 ফিট। শীটের ম্যাক্সিমাম স্পেন্সার 4 ফিট থেকে 4.5 ফিট আর কি। পার্লিন দিই। পার্লিনটা বসে হচ্ছে আর কি আহ, এই যে আমরা বিমটা দেখতেছি এটা হচ্ছে বিম বা রাফটারের টপ ফ্লেঞ্জটা। এই টপ ফ্লেঞ্জের মাথায় একটা ক্লিট ওয়েল্ডিং করা থাকে। এই ক্লিটের গায়ে হচ্ছে পার্লিনটা বোল্টেড থাকে আর কি। এবং পার্লিনটা একদম নিচে বসে না, ক্লিটের গায়ে মেইনলি ক্লিট থেকেই এই পার্লিনের ফোর্সটা র্যাফটারে ট্রান্সফার হবে। তো সেক্ষেত্রে হয় কি যে আমার এই ক্লিট গুলো তো আমি হচ্ছে র্যাফটারের টপ ফ্লেঞ্জে বসাচ্ছি, বটম ফ্লেঞ্জের সাথে কিন্তু আমার এই মানে কোনো কানেকশন নাই। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে বটম ফ্লেঞ্জের সাথে কানেক্ট করার জন্য আমরা এরকম একটা ব্রেসিং ইউজ করি যাতে হচ্ছে পার্লিনটা র্যাফটারের বটম ফ্লেঞ্জের সাথেও কানেক্টেড থাকে। এটার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমার যখন লোডিংটা আসবে, উইন্ড লোড তো প্রথমে হচ্ছে শীটকে টান দিবে। এরপর হচ্ছে শীট থেকে সেটা পার্লিনকে টান দিবে, পার্লিন থেকে সে রাফটারের উপরে উইন্ড প্রেসারটা আসবে। তো শুধু টপ ফ্লেঞ্জ থেকে যদি উইন্ড প্রেসারটা আসে সেক্ষেত্রে হচ্ছে আমরা বটম ফ্লেঞ্জের কন্ট্রিবিউশনটা ওইভাবে পাবো না। পাশাপাশি আহ, আমার বটম ফ্লেঞ্জটা কিন্তু রাফটারের হচ্ছে ফ্রি থাকতেছে। যে আমার টপ ফ্লেঞ্জে পার্লিন কানেক্ট হয়ে যাচ্ছে 4 ফিট পর পর বা, কিন্তু বটম ফ্লেঞ্জটা কিন্তু যদি আমি কোনো ইয়ে না করি সেটা ফ্রি থাকতেছে।
তো এক্ষেত্রে হয় কি যে এই বটম ফ্লেঞ্জ গুলা লোকাল বাকলিং এর সুযোগ থাকে, লোকাল টর্শনাল বাকলিং যেটা সেই বাকলিং এর সুযোগ থাকে। এই জন্য হচ্ছে আমরা বটম ফ্লেঞ্জটা হচ্ছে পার্লিনের সাথে কানেক্ট করে দিই এরকম একটা ব্রেস সিস্টেম থেকে। এবং আমরা যখন পরবর্তীতে একটা স্ট্যাট প্রো বলেন বা ইটাপসে বলেন মডেল প্রস্তুত করব, তখন হচ্ছে আমাদের কিছু মেম্বার ডিজাইনের সময় মেম্বার স্পেসিফিকেশন দেওয়া লাগে যে আমার টপ ফ্লেঞ্জের ম্যাক্সিমাম আনসাপোর্টেড লেংথটা কত, বটম ফ্লেঞ্জের ম্যাক্সিমাম আনসাপোর্টেড লেংথটা কত। তো সেক্ষেত্রে আমার টপ ফ্লেঞ্জের আনসাপোর্টেড লেংথটা হবে হচ্ছে, যদি আমার পার্লিন স্পেসিং হয় 1.2 মিটার বা 1.3 মিটার, তো সেটা হবে হচ্ছে আমার টপ ফ্লেঞ্জের আনসাপোর্টেড লেংথ। এবং বটম ফ্লেঞ্জের এটা অনেক সময় মানে এই ব্রেসিং এর স্পেসিংটা অনেক সময় 1200 পরপর থাকে, বা এটাকে অনেক সময় অল্টারনেট করে দেওয়া হয়। যেমন এটাতে হচ্ছে অল্টারনেট করে দেওয়া হয়েছে। এটাতে দেখতেছি যে একটা বাদ দিয়ে একটাতে এই যে ক্লিপটা দেখতেছি এটাতে অল্টারনেট করে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আমার এই বটম ফ্লেঞ্জের আনসাপোর্টেড লেংথটা হবে হচ্ছে আর কি পার্লিন স্পেসিং এর দ্বিগুণ। হ্যাঁ, ল্যাপিংটা মেইনলি করা হয় হচ্ছে এই জয়েন্টের কাছাকাছি। না, না, ওই সব জায়গাতেই আরকি। মানে এটা ডিজাইনারের চয়েস, সে হয়তো অল্টারনেট দিতে পারে, বা তার যদি দেখা যাচ্ছে যে মানে ফোর্সের কারণে বটম ফ্লেঞ্জ আনসাপোর্টেড লেংথ বেশি হয়ে যাচ্ছে, সে প্রতিটাতেও দিতে পারে। সেটা ডিজাইনারের চয়েস। হাসনাইন বলছে স্যার যে মানে শুধু ল্যাপিং এর অংশগুলোতেই কি এই জিনিসটা থাকবে, নাকি প্রত্যেকটা অংশে? স্যার যদি ল্যাপিং নাও থাকে স্যার, এই হোলগুলা থাকে আর কি স্যার। মানে দুইটা হোল থাকে হচ্ছে উপরে টপ ফ্লেঞ্জের ক্লিপটাকে কানেক্ট করার জন্য। আর পাশাপাশি একটা ট্রায়াঙ্গুলার শেপ করে এই হোলটা থাকে হচ্ছে আমার, যদি ল্যাপিং দরকার হয় সেখানে ল্যাপিং, না হলে স্যার বটম ফ্লেঞ্জ কানেক্ট হবে আর কি। হ্যাঁ, স্প্যান একটু কমতেছে। মানে ল্যাপিং এর জায়গাতে দিক না স্যার? হ্যাঁ, পার্লিনা লাইনেই থাকে স্যার, লাইনেই থাকে। জি স্যার, পার্লিন তো কানেক্ট। যে স্যার এটা হচ্ছে পার্লিন লেআউটটা, আর এটা হচ্ছে স্যার আমার রাফটারের লাইন। তো রাফটারের জয়েন্ট গুলা স্যার এই যে যেখানে আমরা একটা গ্যাপ দেখতে পারতেছি, এটা হচ্ছে রাফটারের জয়েন্টটা। আর পার্লিন চলে গেছে, পার্লিনের এখন লেংথটা স্যার ফিক্স হবে। হ্যাঁ, স্যার।
ডিফ্লেকশন বেশি আসে আর কিছু। এবং এবং স্যার এই ল্যাপিংটা স্যার আরো সহজ হয় যদি আমরা স্যার এই জেড টাইপ পার্লিন ইউজ করি, তখন স্যার ল্যাপিংটা সহজ হয়, কারণ জেড এর একটা ফেস আর একটা ফেসের উপরে ইজিলি বসানো যায়। কিন্তু স্যার যেটা বলতেছে যে একদম এই যে এই সে মাথার পার্লিনটা সি, তাহলে স্যার ওই ক্লোজ এন্ড ক্লোজারটা থাকবে না। যদি আমি স্যার এই সেকশনটা দেখি, তো এই যে এই এন্ডের যে এন্ডের যে বন্ধের জন্য সেটা স্যার সি ইউজ করা। আচ্ছা, তারপর আহ, আমরা পার্লিনিয়া দেখলাম রাফটার, এটা হচ্ছে আমরা একটা মিড ফ্রেম দেখতেছি আর কি, এই এই লাইন আর এই লাইনে। এখন যদি আমরা একটা এন্ড ফ্রেম দেখি, যেহেতু এন্ড ফ্রেমে আমার কলাম সাপোর্ট করার মানে আহ, সুযোগ আছে, যেহেতু আমরা কলাম মিড লেভেলে আরো কলাম দিয়ে সেটাকে সাপোর্ট করি। এটার আরো একটা কারণ হচ্ছে আমরা যে গার্ড যেগুলা বসাবো সেটার আহ, যে স্প্যান হবে, সেই স্প্যানটা হবে হচ্ছে কলামের ইয়ে থেকে। তো আমরা গার্ডের ডিজাইনটাও হবে হচ্ছে এন ফ্রেমে আমার কলামের স্পেসিংটা কি আছে। স্যার গার্ড হচ্ছে যেটা ওয়ালে লাগাই, একটা পার্লিট যেটা ওয়ালে লাগাই সেটাই হচ্ছে গার্ড, মানে সাইড ওয়ালে যেটা লাগাচ্ছি হ্যাঁ গার্ড হয়ে গেছে। হ্যাঁ, বেড়া দেওয়ার মতো স্যার। তো এই গার্ড কিভাবে, এই গার্ডটা কিভাবে লাগতেছে এটাও স্যার যদি জেড ইউজ করি বা সি ইউজ করি, এই গার্ডটা হচ্ছে আমরা স্যার এটা হচ্ছে কলামটার ওরিয়েন্টেশনটা হচ্ছে মানে এরকম রাখা হয় এন ফ্রেমে কলামটার ওরিয়েন্টেশন। যেহেতু স্যার আমার উইন্ড প্রেসারটা যদি এদিক থেকে উইন্ড লোড আসে, এটা আমার সাইড ওয়াল হিসেবে উইন্ড প্রেসারটা আসবে, আর যদি এদিক থেকে উইন্ড উইন্ড ডিরেকশন যদি এদিকে হয় সেটা আমার উইন্ডওয়ার্ড ওয়াল বা লিওয়ার্ড ওয়াল হিসেবে। তো আমার এই জন্য আমরা কলামের মেজর এক্সিসটা এদিকেই, কর্নারটা স্যার এদিকেই রাখা হয় মোটামুটি স্কোয়ার শেপ একটা এইচ টাইপ সেকশন। তো এটা হচ্ছে স্যার এন্ড ফ্রেমের এটা। এখন আমার স্যার এই কার্ডটা কোন লেভেল থেকে শুরু হবে সেটা হচ্ছে আর্কিটেকচারাল ড্রয়িং এ আমরা দেখব যে আমার ব্রিক ওয়ালের হাইট কতটুকু আছে, তার উপর থেকে স্যার এই গার্ড গুলা বসবে। এবং এই গার্ডের স্পেসিংও ওই পার্লিনের মতো 1200 থেকে 1300 রাখা হয়।
স্যাগ্রোডটা দেখাই এখানে তাহলে। হ্যাঁ, স্যাগ্রোড। তো এটা হচ্ছে স্যার মানে আমরা একটা পার্লিন লেআউট প্ল্যান, এখানে এই পার্লিন গুলো আছে 1200 বা 1300 স্পেসিং পরপর। তো এই পার্লিনের মিড স্প্যান বরাবর হচ্ছে আমরা একটা স্যাগ্রড ইউজ করি। এটার পারপাস হচ্ছে স্যার ডিফ্লেকশনটা পার্লিনের কন্ট্রোল করার জন্য। সেকশনে নাই, আমি কি হাতে এঁকে দেখাবো স্যার? আমার পার্লিনের স্যার মিড বরাবর স্যার এখানে এখানে একটা হোল থাকে, এখানে এখানে একটা হোল থাকে, এখানে একটা হোল থাকে। তো এরকম একটা থেকে স্যাগ্রড যখন আসে, স্যাগ্রডের মাথাটা স্যার থ্রেড করা থাকে। তারপর এখানে থ্রেডটা স্যার এখানে নাট দিয়ে আর কি টাইটেনিং করা হয়। হ্যাঁ, এটা স্যার এই পাশে থেকে ডায়াগোনাল আছে। মানে স্লোপটা ওয়ান পয়েন্ট নাইন স্যার, 2 ডেপথ। তো আচ্ছা, আমাদের এই সেটাতে মানে আরো যে কিছু কম্পোনেন্ট আছে সেটা নিয়ে আলোচনা করি। আমাদের রিজিড ফ্রেম গুলা হচ্ছে স্যার এই বরাবর আর কি। তো আমাদের এই বরাবর যে ফোর্স আসবে সেটা আমরা হচ্ছে একটা হরিজন্টাল ব্রেসিং বা এটাকে আমরা বলি স্যার স্ট্রাট। স্টার্ট দিয়ে তিনটা এই তিনটা হচ্ছে স্যার স্টার্ট, মানে এই তিনটা একটা ব্রেসিং হিসেবে, হরিজন্টাল ব্রেসিং হিসেবে কাজ করবে। তো সেই স্টার্টটা কতটুক পর পর দিব সেটা
ডিপেন্ড করতেছে হচ্ছে স্যার আমার যে রাফটারটা ডিজাইন করব সেই রাফটারটার আমার মানে এই স্টার্ট গুলা তো মেইনলি স্যার রাফটারের যে টর্শনাল বাকলিং, ফ্লেক্সারাল টর্শনাল বাকলিং সেটা রেজিস্ট করবে। পার্লিন কিন্তু স্যার অ্যাকচুয়ালি কোনো রাফটারের বাকলিং বা ইয়ে ঠেকাতে পারবে না। এর কারণ এর স্যার সাইজ তো খুবই ছোট, থিকনেস কম, মানে ল্যাটারাল একটু প্রেসার আসলে সে তো বাকেল হয়ে যাবে। এইজন্য স্যার পার্লিনের হোল গুলা বোধহয় স্যার ইয়ে করে দেওয়া হয়, একটু ওভাল শেপ করে দেওয়া হয় স্যার, মানে রোলার সাপোর্ট হিসেবে কাজ করার জন্য। তো এই দিকে স্যার আমার ব্রেসিংটা হচ্ছে আমরা স্টার্ট হিসেবে ইউজ করি। এগুলা নরমালি স্যার সেদিন তো বললেন যে কম্প্রেশন মেম্বার হিসেবে আমার টিউব শেপ খুব ভালো কাজ করে। তো নরমালি এগুলা টিউব সেকশন হিসেবে চুজ করি, টিউব বা পাইপ আর কি ইউজ করা হয়। এমনি থাকে পার্লিং দিয়ে শুরু, মানে এমনি এইদিকের কানেকশন তো পার্লিং এর মাধ্যমে করতেছি, কিন্তু সেই পার্লিং এর তো পার্লিং এর আমরা ডায়াগ্রাম হিসেবে চাইলে কাউন্ট করতে পারি, রিয়ালি পার্লিং কনসিস্ট মিলে একটা ডায়াগ্রাম নরমালি আমাদের ইউসের মেমব্রেনের মতো স্টার্ট গুলো আর কি স্যার। স্টার্টের পাশাপাশি আমাদের কিছু ব্রেসিং দরকার হয়। তো আমি তো এদিকেই ফ্রেমের লোড পাচ্ছি, কারণ হলো থেকে করতে হবে পারপেন্ডিকুলার কোনো লোড অ্যাসাইন করা হয় না, এই বেসিক্যালি ধাক্কা দিবে স্যার, এ তো কম্প্রেশনের ও আচ্ছা, আমি এটা তো স্কোয়ার মতো, এটা একটা ভালো দিক যে আমি একদিকে আমি নেট ধরলাম, তাহলে উল্টা দিকে আমার ঠেকাইতে হবে, উল্টা দিকে কি এইটা তাই তো? জি স্যার। লাইক ধরুন একটা ফ্রেম এই যে ডায়াগোনাল ব্রেসিং এটা স্যার, লাইনটা দেখা যাচ্ছে না। এটা তো রুফে না, এটা আছে আমরা এলিভেশন দেখতেছি। মডেলে এটা স্যার আমরা ওয়াল ব্রেসিং দেখতেছি। এটা স্যার 4টা বে, তো এই জন্য প্রত্যেকটা বে সিমেট্রিক করা যায় না। এটা হচ্ছে স্যার অ্যালং কলাম, আমি এলিভেশন দেখতেছি একটা। আর এটা হচ্ছে রুফেরটা স্যার, এই যে এটা হচ্ছে রুফেরটা স্যার। আচ্ছা, এন্ডে করার স্যার একটা কারণ হচ্ছে স্যার, যখন আমরা স্যার মানে জোন গুলা দেখি, এই জোন গুলাতে কিন্তু প্রেসার বেশি, উইন্ড প্রেসার বেশি। স্যার সহজ দিয়ে শুরু করতে যাচ্ছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, এই বরাবর, জি স্যার। এটা জি জি স্যার।
হ্যাঁ, এটা হচ্ছে স্যার যেটা বললেন আমরা ওয়ালের ব্রেসিং লেআউট। আরেকটা হচ্ছে রূপে থাকে। হ্যাঁ, এটা হচ্ছে স্যার রুফ ব্রেসিং। দিব নাকি? এটা কি আমার ডিফ্লেকশন কন্ট্রোল ম্যাপ? প্লাস ওয়াল লেভেলে এটাকে বেসিক হিসেবে কাজ করার জন্য এটা একটু মিলাই আমার অল্টারনেট বেসে দিতে পারে খুব ভালো। সেটা না করে কিছু জিনিসের দিকে আমি এই আমি এটা অনেক মাঝখানে গুলা তো এটা ডিপেন্ড মানে আমি যদি এন্ডে ফিক্স করে দিলাম তাহলে এরকম একটা শেপ মাঝে তো ইয়ে হতে পারে তার উপর ভিত্তি করে আমি বলছি যে টিপিক্যালি বেসিক যদি বলি বেসিক এই ডিরেকশনে কোনো বেসিক থাকে যেটা আর কি স্যার স্ট্রং মানে রিজিড ফ্রেম যেদিকে। হ্যাঁ, কেবল ব্রেসিং। ওয়্যার দেওয়া হয়। টেনশন জেনারেশন দিকে কাজ করে টেনশন জেনারেশন ভিতরে টিপিক্যালি এন্ডের দিকে কনসেন্ট্রেশন গুলো খুব বেশি বেসিক থাকে মাঝখানে গুলো চাইলে আমরা অল্টারনেটিভ অথবা আরো যদি ডিফ্লেকশন সবগুলো কন্ট্রোল করা যায় এখানে একটা কথা মনে রাখি আমি হয়তো পরে বলতাম যদি কিছু দেখাবো যখন ছেড়ে দেখাবো আমরা অদ্যাবধি যত শেখ করছি যত রকমের করছি কিন্তু এখন এই যে আমাদের বাই ডিরেকশনাল যে ফোর্স টেকনিক ডিজাইন ক্যাটাগরি যখন দিতে যাচ্ছে একটা জ্ঞানের শুরু করে ফাইন্যান্সিয়াল পজিশন জন্য একটা স্কিল বিল্ডিং করতে যাও আবার তো বাইরে কোর্স ফলো করতে হলে তোমার আমার ওই 100% একদিকে রাখতে হবে 30%। এই শিটগুলো এখন হয়ে গেছে ভেরি থিক দ্যাট ইজ সাম ওয়ে দ্যাট আছে এমন আলো আলো করে ফোর্স আসে সরি ডাবল গ্রুপ পাওয়া যাচ্ছে এই একটা কেস দেখাবা যে আমরা এসডিসি ডি তে। দেওয়ার না নেওয়া আচ্ছা। তো এটা বলছি আছে কি ওয়েট সেটা হচ্ছে ওয়েট লেভেল এখানে নাই অ্যানালাইসিস অ্যানালাইসিস কি লাগে ভালো আছে আমরা অল্টারনেটিভ করে সলভ করতে পারি দেখা ওয়েট আসলে নাই বলতে এমনও না, মানে আমার তো মানে ডেড লোড যেটা আছে সেটা আরসিসির তুলনায় কম। কিন্তু মানে যেটা বলতেছেন যে আমার যদি এসডিসি ডি তে যে আমরা কম্বিনেশন গুলা ইউজ করি যেমন এক্স প্লাস 0.3 EY, সেক্ষেত্রে বাইডিরেকশনাল লোডিং এ বিহেভটা কিরকম হয়। ঠিক আছে, আমরা এটা স্যার প্র্যাকটিস করবো একটা তখন। তো এই ইয়েগুলা পাশাপাশি আমাদের কানেকশন গুলাও দিয়ে দেওয়া হয়। তো কানেকশন ডিজাইন আমরা একটা দিব, কিন্তু আমরা শুধু আগে টার্ম গুলা পরিচিত হই। যেমন এটাকে আমরা বলছিলাম হচ্ছে স্টিফেন এন্ড প্লেট কানেকশন। এটা হচ্ছে স্টিফেন এন্ড প্লেট কানেকশন। তো আহ, অনেকগুলা বোল্ট দেখা যাচ্ছে স্যার, কিন্তু আসলে মেইনলি এইখানে যে মোমেন্টটা আসবে, এই মোমেন্টটা হচ্ছে এটা আসলে 2 লেয়ার বোল্ট দেওয়া হয়েছে। তো এই 4টা বোল্টই আসলে এই ইফেক্টিভ, মানে মোমেন্ট থেকে যে টেনশনটা আসবে সেই টেনশনটা এই 4টা বোল্টই নেবে আর কি। তো সেটাকে আমরা বলতেছি ফোর টেনশন কানেকশন বোল্ট। হ্যাঁ, আমি ইভ কানেকশন শুনছিলাম আর কি, যে অন্য মানে চাকরির বাইরে যে
এটা স্যার অ্যারেঞ্জ করার জন্য আর পাশাপাশি এই শেয়ার এখানে যে শেয়ার ফোর্সটা আছে শেয়ার ফোর্সের কারণে সেলাই করা স্টিচ সেলাই করা লিমিট আছে যেমন ম্যাক্সিমাম আমাদের 150 আছে স্যার ডেপথ কিন্তু মানে এটা না 800 আর কি। তো আমার মানে চারটা বোল্ট বা এখানে আরো 2টা বোল্ট দিলে অনেক বেশি গ্যাপ থেকে যায়। সেক্ষেত্রে হয়তো স্যার এই এখানে এক এন্ডে চারটা দিলাম আরেক এন্ডে লাগবে না মোমেন্ট তো স্যার মেইনলি এই ফেসেই বেশি। ভিতরেও টেনশন আসতে পারে। সেই ক্ষেত্রে এটা স্পেশালি ওইভাবে তখন এটা টেনশনে কাজ করবে না নট নেসেসারি আমরা এক্সটেন্ডেড ডিরেক্টরেট থেকে চিন্তা করি যে দেখা যাচ্ছে যে বাইরের মোটরের সাথে ভিতরের দুইটা তিনটার কন্ট্রিবিউশন আছে এই কানেকশনগুলো এইভাবে ফরওয়ার্ড করা হয় টিপিক্যালি রাউটারের যে ওয়ে আর ইন্ডেক্স নো আমাদের আনলেস এরকম শেয়ার হতে সাইজ ডিজাইন করে সিতে যদি না যায় তাইলে ইউজুয়ালি এখানে যে একদম কাছাকাছি যে দুইটা পোর্ট আছে এগুলো অ্যাড করে যদি বেশি তখন ইউজুয়ালি এগুলোকে শর্ট করার চাইতে পুরো এদিকে ওইভাবে বলতে পারে না যদি আমার তখন কি এই পাশে সুযোগ থাকে স্যার? নামাই নিয়ে আসতে হবে। এটা স্যার হ্যাঁ মানে কলামের সাথে বিমের টাচ ফেসে স্যার তখন এই স্লোপটা মেইনটেইন করে কিভাবে? ও কলামটা এইভাবে কাটবে স্যার। এই ফেসটাতে হয় তখন।
আচ্ছা, এখানে এখন মানে আমার ডিজাইন করতে হয় স্যার। আমরা ফাইনাইট এলিমেন্ট মডেল থেকে বিম, রাফটার এগুলো তো পেলাম। আর পার্লিনটা যখন ডিজাইন করব তখন আমার যে ডেড লোডটা আছে এটার একটা অ্যাঙ্গেল আছে, এই ইয়ের একটা অ্যাঙ্গেল আছে। তো ডেড লোড তো কাজ করবে স্যার ভার্টিক্যাল ডিজ বরাবর। আর এটা যদি স্যার রাফটারের এক্সিস হয় তাহলে আমার স্যার এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল। তো এই যে ডেড লোডটা আসবে সেই ডেড লোডটা স্যার তখন আমার এই পার্লিনের উপরে কস্তিটা হিসেবে মানে কস্তিটা কম্পোনেন্ট হিসেবে আসবে। আর উইন্ড প্রেসারটা নরমালি স্যার মানে মেম্বারের অ্যালং দ্য এক্সিস পারপেন্ডিকুলার ইয়ে থাকে। মানে আমার উইন্ড সাকশনটা নরমালি কিন্তু স্যার এই এক্সিস বরাবরই হয় আর কি। মানে রাফটারের পারপেন্ডিকুলার ডিরেকশনেই উইন্ড সাকশনটা থাকে। তো ওই দুইটা কম্বিনেশনে ডেড লোড আর উইন্ড লোড কম্বিনেশনে আমার এই যে পার্লিনটা ইউজ করব সেটার আমার এসএক্স এবং এসওয়াই যেটা ওদের থাকবে সেকশনের থাকবে সেটা স্যার আমার সেকশনের ক্যাপাসিটি থেকে কম হলেই স্যার সেটা ডিজাইন পারপেন্ডিকুলার চিন্তা করতে হবে। হ্যাঁ, এখন স্যার যেমন পার্লিনে কিন্তু স্যার মানে এক্স এক্সিস বরাবর শুধু ডেড লোডের জন্যই আর কি ফোর্সটা কাজ করবে। উইন্ড লোডের জন্য এক্স এক্সিস বরাবর মানে আমার এসএক্স যেটা বের করব সেটা আসলে মানে ডেড লোড লাইভ লোড থেকেই আসবে, মানে সার্ভিস লোড থেকেই আসবে। এসএক্স টার্মটা তো আমি বললাম মানে কেউ কি এসএক্স টার্মটা কারোর সাথে সেকশন মডুলাস। আচ্ছা, আমি একটা স্যার ইয়ে দেখাই। তো যেকোনো পার্লিন যেমন এটা হচ্ছে সেকশন রেফারেন্স, এই জিনিসটা ডিনোট করে হচ্ছে পার্লিনের ডেপথ। তো এটা হচ্ছে স্যার এই কোম্পানিটা বানাচ্ছে এই এদের মানে ওরা প্রপার্টি গুলা দিয়ে দেয়। বাংলাদেশে স্যার কোন কোম্পানি কি এরকম ইয়ে দিতে পারে? এই ক্যালকুলেশন আমাদের ক্যালকুলেশন করে নিতে হবে বা কাছাকাছি। যেমন এখানে স্যার এই যে 202 এটা যে তার মানে বোঝা যাচ্ছে এটা 200 ডেপথ। তো আমরা কাছাকাছি এই যে এটার আই ওয়াই আই জেড দেওয়া আছে, তো এটাকে আমরা স্যার নিউট্রাল এক্সিসের ডেপথ দিয়ে ভাগ করলেই হচ্ছে এস এক্সিস ওয়াই পাবো। তো সেখান থেকে চুজ করা যায়।
প্র্যাকটিস হবে না, প্র্যাকটিস একটা করলে আমার খুব এর মধ্যে একটা কাজ করছিলাম, তো ওরা টাকা দেয় না। আমি খালি রিং করতেছি, ভাই টাকা দিলে কাজ শুরু করবো। আমি যে কিছু ট্রেনিং নিচ্ছি ওগুলো তো বুঝতে পারতেছি না। এবার তাহলে স্যার লোডিং এ চলে যাই। এখন নিশ্চিত টাকা দিতে যায় না, সিস্টেমেটিক টাকা দেয়। উইন্ড লোডে যাওয়ার আগে স্যার বলি, এই উইন্ড লোডটা স্যার মানে হয়তো কম বেশি সবার কাছে ব্যাপক কনফিউশন লাগে। তো আসলে আমিও স্যার টানা বিষয় নিয়ে কনফিউজ। তো রাজীব খুব ভালো স্টাডি করছে এর আগে যখন উইন্ড লোডের ক্লাস নিছে। বিএনবিসি তে উইন্ড লোডের ক্যালকুলেশনের জন্য দুইটা মেথড বলা আছে। নরমালি আমরা মেথড 2 তেই হচ্ছে উইন্ড লোডটা অ্যানালাইসিস করে উইন্ড লোডটা ডিটারমাইন করি। তো আমি মেথড 1 এ আর গেলাম না স্যার, মেথড 2 থেকেই শুরু করি। মেথড 2 তে আমাদের প্রথমে যেটা বের করতে হবে সেটা হচ্ছে কিউজেড বা ভেলোসিটি প্রেসার, এই ফর্মুলা দিয়ে। এখানে ফর্মুলার টার্মগুলো আমি বলে দিই। কেজেড হচ্ছে ভেলোসিটি প্রেসার কোফিসিয়েন্ট, এটা বের করতে হবে হচ্ছে সেকশন 2.4.6.6 এটা ডিফাইন করা আছে। তো এটা কেজেডটা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে সেটা থেকেই শুরু করি। মেইন উইন্ড ফোর্স রেজিস্টিং সিস্টেম হচ্ছে আমরা যখন মেইন কলাম এবং রাফটার গুলা ডিজাইন করব, মানে মেইন উইন্ড ফোর্স রেজিস্টিং সিস্টেম বলতে আমি আবার ড্রয়িং এ যাই। আগে স্যার আমি বলি তাহলে মেইন উইন্ড ফোর্স রেজিস্টিং সিস্টেমটা কি, বা এই বিএনপিসি উইন্ড লোডিং এ একটা টার্ম অনেকবার দেখা যায়, এমডব্লিউ এফআরএস, মেইন উইন্ড ফোর্স রেজিস্টিং সিস্টেম। তো এটা আসলে এমন না যে শুধু আমার এই ফ্রেমটা এদিকে এটাই মেইন উইন্ড ফোর্স সিস্টেম। উইন্ড ফোর্স রেজিস্টিং সিস্টেম বলতে আমার উইন্ড লোডিং যদি এই এক্স ডিরেকশনে হয় তাহলে আমার এই ফ্রেমগুলো হচ্ছে মেইন উইন্ড লোড রেজিস্টিং সিস্টেম। আমার উইন্ড লোডিং যদি এই ডিরেকশনে হয় তখন আমার এই যে আমরা স্টার্ট গুলা ইউজ করতেছি প্লাস কলামের উইক ডিরেকশনটা হবে হচ্ছে আমার মেইন উইন্ড লোড রেজিস্টিং সিস্টেম। তো এই এমডব্লিউ আরএস হচ্ছে আমার মেইন ফ্রেমে যেগুলা, আর কম্পোনেন্ট আর ক্ল্যাডিং বলতে আমরা মেইনলি পার্লিন এবং শীটের যে এগুলো হবে সেটা হচ্ছে কম্পোনেন্ট এবং ক্ল্যাডিং। তো এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল শেডের মেথড 1 এ কিভাবে উইন্ড প্রেসারটা বের করতে হয় সেটা। আমরা যেহেতু মেথড 1 এ যাচ্ছি না, আমরা মেথড 2 থেকেই শুরু করি। আহ, শুরু করার আগে আমাদের একটা টার্ম আছে হচ্ছে ওপেন বিল্ডিং, পার্শিয়ালি এনক্লোজ বিল্ডিং আর এনক্লোজ বিল্ডিং। এটাও যেহেতু মোরালেস মনে হয় সবাই জানে যে কোনটা।
আচ্ছা, ওইটা তো শেষ দিকে আমি স্যার ওইটা যাচ্ছি, তাহলে শেষে দেখাচ্ছি। তো আচ্ছা, তা ওইটা দেখা যাচ্ছে স্যার, তো দেখাচ্ছি কোনটা ওপেন বিল্ডিং, কোনটা পার্শিয়াল এনক্লোজ বিল্ডিং আর কোনটা এনক্লোজ বিল্ডিং। তো এখানে একটা টার্ম ইউজ করা হচ্ছে জিসিপিআই। এখানে জিটা হচ্ছে গাস্ট এফেক্ট ফ্যাক্টর, আর সিপিআইটা হচ্ছে ইন্টারনাল পিক প্রেসার কোএফিসিয়েন্ট, যেটা আই দিয়ে বোঝাচ্ছে হচ্ছে ইন্টারনাল আর কি। আমার আহ, এটা একটু ছবি রেখে দেখাচ্ছি। আমার বিল্ডিং এ যদি কোনো ওপেনিং থাকে, উইন্ড প্রেসার যদি থেকে আসে, এই উইন্ডটা যদি ভিতরে ঢোকে, তো ভিতরের বাতাসটা নরমালি কি হবে? ভিতরের বাতাসটা নরমালি ভিতরে ঢুকে হয় মেম্বার গুলাকে, এই মেম্বার গুলাকে এভাবে ধাক্কা দেওয়ার চেষ্টা করবে। তখন আমার যে ইন্টারনাল প্রেসার কোফিসিয়েন্ট সেটা হবে হচ্ছে পজিটিভ, মানে মেম্বারের দিকে থাকলে সেটা হচ্ছে আমার ইন্টারনাল প্রেসার কোফিসিয়েন্টটা নিব হচ্ছে পজিটিভ। বা বাতাসটা ঢুকে যখন এই বাতাসটা বের হয়ে যাবে, তখন মানে শেড থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা হবে, তখন এই প্রেসারটা কাজ করবে হচ্ছে উল্টা দিকে। যেটাকে বলতেছে হচ্ছে আমার মেম্বার থেকে অ্যাওয়ে। তখন হচ্ছে মেম্বার থেকে যদি অ্যাওয়ে হয় উইন্ড প্রেসারটা, তখন হচ্ছে আমার ইন্টারনাল পিক প্রেসার কোএফিসিয়েন্টটা হবে হচ্ছে নেগেটিভ। এখানে এই জন্য প্রতিটা ইয়েতেই দুইটা করে ভ্যালু দেওয়া আছে, পজিটিভ নেগেটিভ। এবং এই ভ্যালুগুলা হচ্ছে আমার মানে পজিটিভের জন্য একটা লোড কেস হবে, নেগেটিভের জন্য একটা লোড কেস হবে। তাহলে মানে ইন্টারনাল প্রেসারের জন্য আমার দুইটা লোড কেস হবে। মানে লোড কেস বলতে লোড কম্বিনেশন হবে মেইনলি। একটা একটা লোড কেস হবে আমার ইন্টারনাল প্রেসার পজিটিভের জন্য, একটা লোড কেস ক্রিয়েট করব এক্স ডিরেকশনে। যদি আমার একটা উইন্ড লোড কেস ক্রিয়েট করি, তাহলে সেটা পজিটিভের জন্য একটা হবে, আবার উইন্ড ইন্টারনাল প্রেসার নেগেটিভের জন্য একটা হবে। আবার ওয়াই ডিরেকশনে যখন আমি একটা উইন্ড লোড কেস ক্রিয়েট করব, সেটা পজিটিভের জন্য একটা, নেগেটিভের জন্য একটা। সেই এই কম্পোনেন্ট গুলোতে বা মেইন উইন্ড প্রসেসিং সিস্টেমে হচ্ছে আমার এক্সটার্নাল প্রেসার কোফিসিয়েন্ট গুলা কি হবে? তো এক্সটার্নাল প্রেসারের কোফিসিয়েন্টের ক্ষেত্রে উইন্ডওয়ার্ড ওয়াল, লিওয়ার্ড ওয়াল, সাইড ওয়ালের মানে ওয়াল গুলার ভ্যালু গুলা সহজ আর কি ডিটারমাইন করা। উইন্ডওয়ার্ড ওয়াল এল বাই, আচ্ছা এল আর বি এটাও একটু ডিফাইন করি। আমার উইন্ড ডিরেকশন যদি এদিকে হয়, তাহলে আমার এই ডাইমেনশনটা হচ্ছে ডি, আর এটা এল। আর উইন্ড ডিরেকশন যদি এদিকে হয়, তখন আবার আমার ডি হয়ে যাবে, এটা এল হয়ে যাবে। সেই হিসেবে এই রেশিওটা বের করতে হবে এল বাই বি। আর আরেকটা টার্ম আসবে হচ্ছে হিট। এটাকে যদি আমরা বলি রিজ হাইট, আর এটা যদি হয় ইভ হাইট, বা আমার এইচটা হচ্ছে রিজ হাইট আর ইভ হাইটের গড়টাই হচ্ছে এইচ, মিন বিল্ডিং হাইট যেটা আর কি বলি আমরা।
তো আরেকটা জিনিস এইখানে ভ্যালু দেওয়া আছে হচ্ছে সিপি, আবার দেখবো যে কোথাও ভ্যালু দেওয়া আছে হচ্ছে জিসিপি। এটা এই ভ্যালুটা জিসিপি মানে হচ্ছে এই ইন্টারনাল প্রেসার কোএফিসিয়েন্টের সাথে আমার গাস্ট এফেক্ট ফ্যাক্টরটা অলরেডি মাল্টিপ্লাই করা আছে, আর এটাতে হচ্ছে আমার গাস্ট এফেক্ট ফ্যাক্টরটা বের করে তারপর এটাকে মাল্টিপ্লাই করতে হবে, কারণ আমার ফর্মুলাতে হচ্ছে সবসময় কিউ এইচ জিসিপি কোএফিসিয়েন্টটা থাকে। তো কোথাও সিপি দেওয়া থাকে, আবার কোথাও জিসিপি একসাথে দেওয়া আছে। আর এটা হচ্ছে রুফ কোএফিসিয়েন্ট। রুফ কোএফিসিয়েন্ট সেটা হচ্ছে আমার উইন্ড লোড যদি নরমাল টু রিজ হয় আর কি, উইন্ড লোড যদি আমার এটা যদি হয় রিজ লাইন, যদি হয় রিজ লাইন, তাহলে এটা এই উইন্ড লোডটা বলতেছে হচ্ছে নরমাল টু রিজ, আর এই ডিরেকশনের উইন্ড লোডটা হবে হচ্ছে প্যারালাল টু রিজ। তো উইন্ড লোড নরমাল টু রিজ এবং থিটা মানে ওই রুফ অ্যাঙ্গেলটা 10 ডিগ্রিতে বড় হলে আমার প্রেসার কোএফিসিয়েন্টটা এটা, এবং এখানে লিনিয়ার ইন্টারপোলেশন অ্যালাউড আর কি, যে আমার ইন্টারমিডিয়েট ভ্যালুর জন্য আমি লিনিয়ারলি ইন্টারপোলেট করতে পারি। আর এখানে আহ, দুইটা ভ্যালু দেওয়া আছে, একটা 0.7 একটা 0.18। তো আসলে এই জিনিসটা হচ্ছে যে যেখানে দুইটা ভ্যালু দেওয়া আছে, এখানে বলছে যে when two values of CP are listed, এটা ইন্ডিকেট করতেছে যে আমার এই উইন্ডওয়ার্ড রুফটা আর কি হয় পজিটিভ প্রেসারের জন্য গভর্ন করতে পারে বা নেগেটিভ প্রেসারের জন্য গভর্ন করতে পারে। উইন্ডওয়ার্ড রুফ স্লোপ সাবজেক্ট টু আইদার পজিটিভ অর নেগেটিভ প্রেসার। আমার দুইটা কেসই চিন্তা করতে হবে আর কি, মানে দুইটা ভ্যালু দিয়েই লোড কেস ক্রিয়েট করতে হবে। আর লিওয়ার্ড ওয়ালে সিপির ভ্যালু সব সেম। তো এই ইয়েটা হচ্ছে মেথড টু অল হাইটস। এখন আমরা ওই চারটা কেসে চলে যাই। লাস্ট দিন বিধান স্যার আর কি এই চারটা কেস নিয়ে বলছিলেন যে কেস ওয়ানে হচ্ছে আমার শুধু উইন্ডওয়ার্ড এবং লিওয়ার্ডের। স্যার বুঝতে একটু অসুবিধা হচ্ছে, আমি স্যার কনফিউশন গুলো আগে আহ, মানে এটা আগে দেখা তারপর স্যার কনফিউশন গুলো করতেছি। চারটা কেস ওই দিন বিধান স্যার দেখেছিলেন, আর আমার ইন্ডাস্ট্রিয়াল বা লো রাইজ এর জন্য চারটা কেস হচ্ছে এইটা। এখন এটা হচ্ছে ট্রান্সভার ডিরেকশনে। এইখানে আমরা স্যার প্রেসার গুলা কিভাবে বের করব, যেমন প্রথম এই একটা রেফারেন্স কর্নার ধরে আমার উইন্ড প্রেসারের ইয়েটা ওরা জোন হিসেবে ভাগ করে দিছে। And এটাকে বলতেছে হচ্ছে 1, এটা 1E, এই রুফটা 2, এটা 2E, এই পাশের সাইড ওয়ালটা 6, এটা 5, আর এইটা হচ্ছে লিওয়ার্ডের 4E4, আর এই রুফটা হচ্ছে লিওয়ার্ড রুফ 3। একটা হচ্ছে 1 হচ্ছে উইন্ডওয়ার্ড 1। দেখেন স্যার উইন্ডওয়ার্ড ওয়ালে যেহেতু সবসময় মেম্বারের দিকে ফোর্সটা আসে, 1 এর ভ্যালুগুলা সব পজিটিভ। 2 হচ্ছে উইন্ডওয়ার্ড রুফ, এবং এটা নরমালি যদি অ্যাঙ্গেল কম থাকে নেগেটিভ হয়, অ্যাঙ্গেল রুফ অ্যাঙ্গেল যদি বেশি হয় তাহলে সেটা পজিটিভ। uh, 1 in 10, 5 ডিগ্রি, 5-6 ডিগ্রি আর কি, 10 এর নিচেই থাকে। না ওইটা ইয়েরটা আর কি, রুফের। না এখানে স্যার ওই কাট কেসের ওয়াল ইয়ে সবগুলা প্রেসারই দেখাচ্ছে। যেমন এটা হচ্ছে স্যার ট্রান্সভার্স ডিরেকশন, এটা হচ্ছে লংগিটিউডিনাল ডিরেকশন, এর পরেরটা হচ্ছে টরশনাল লোড কেস। তো আমার স্যার ট্রান্সভার্স ডিরেকশনে লোড কেস হবে হচ্ছে চারটা।
4টা এবং ইন্টারনাল প্রেসার কোএফিসিয়েন্টের জন্য 2টা। তো টোটাল কিন্তু স্যার 8টা লোড কেস হবে প্রতি ডিরেকশনে। এখন যেমন স্যার এই এন্ড জোন গুলাতেই কিন্তু ফোর্স বেশি থাকে, যেমন আমার এই রেফারেন্স মানে লোড কেস 1 যেটা রেফারেন্স কর্নার যদি এই পয়েন্টে হয়, এখানে প্রেসার সবচেয়ে বেশি। দেখেন স্যার এন্ড উল্টা পাশেও এরকম। তারপর এটা এই লেগটা বলতে 2A, এই এটা হচ্ছে স্যার আমার এই যে মিনিমাম লিস্ট ডাইমেনশন যেটা আছে হরিজন্টাল, যেমন এখানে বোঝা যাচ্ছে যে এবি টা হচ্ছে ছোট ডাইমেনশন, এটা 10%। এটার ইয়েটা আমি দেখাই দিই, এটা কি বলছে। এ হচ্ছে 10% অর হাইটের 40%, হুইচ এভার ইজ স্মলার, বাট এটা ওই লিস্ট ডাইমেনশনের 4% এর চেয়ে ছোট হতে পারবে না, অথবা 0.9 মিটারের ছোট হতে পারবে না। স্যার হ্যাঁ, ইট্যাপসেও যদি মানে এই গেবল ফ্রেম করতে চাও তাহলেও ইয়ে করে ইনপুট দাও, কারণ এখানে তো তুমি ডায়াফ্রাম আসলে অ্যাসাইন করতে পারবে না। আর আরেকটা করা যেতে পারে, তুমি একটা নাল ওয়াল ক্রিয়েট করে তারপর ওই ওয়ালের উপরে প্রেসার দিতে পারবে। হ্যাঁ, ইট্যাপসে নাসিব ভাই দেখাবে। এই বিল্ডিংটা হবে স্যার, মানে ইট্যাপসে তো এই 4টা কেস ক্রিয়েট করা যায়। না, ওটা কি স্যার অটোমেটিক নিবে? প্রেসারটা বের করে দিতে হবে স্যার। হ্যাঁ, না এটা অটো নেয় না, এইটা অটো নেয় স্যার, এই জিনিসটা অটোমেটিক নেয়। এটাও আমি স্যার জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, যেমন স্যার এইখানে এদের ইয়েটা বলছে যে মেথড টু লো রাইজ বিল্ডিং এর জন্য এইজ বলে দিছে 18 মিটারের কম হলে এটা ইয়ে। আর এই যেটা কেস আলাদা করে, এটা অল হাইটের জন্য। এখন স্যার আমাদের ম্যাক্সিমাম কেসে আমরা তো স্যার ওইভাবে শেড ডিজাইন করি না, আমাদের ম্যাক্সিমাম কেস থাকে যে একটা 10 তলা বিল্ডিং এর ছাদে আমি এরকম একটা বানাইতে যাচ্ছি। সেই ক্ষেত্রে স্যার সেটা কি হবে আসলে? হ্যাঁ, বেশি অল হাইটেই যেতে হবে আর কি। না সেটা না স্যার, মানে কোন মেথডটা ইউজ করবে আর কি। আচ্ছা, মানে একটা ইয়ে আছে, মানে আমাদের একটু ইয়ে সুবিধার জায়গা আছে যে টরশনাল লোড কেসটা হচ্ছে শুধু 9.1 মিটারের উপরের হাইটটা যদি 9.1 মিটারের উপরে হয়, ওয়ান স্টোরি বিল্ডিং উইথ এইচ লেস দেন অর ইকুয়াল 9.1 মিটার, টু স্টোরি বিল্ডিং, সেক্ষেত্রে স্যার টরশনাল লোড কেসটা আর আমার কনসিডার করার দরকার হচ্ছে না। আর আদারওয়াইজ স্যার টরশনাল লোড কেসটা আর কি প্রত্যেকটা মানে 8টা, যেটা আমরা টরশনাল লোডিং 8টা যে বেসিক লোড প্যাটার্ন আসবে,
প্রত্যেকটার জন্য যে 8টা বেসিক সেই বেসিক লোড প্যাটার্নের সাথে আমার টরশনাল লোড কেসটা ইচ রেফারেন্স কর্নারে আর কি অ্যাপ্লাই করতে হবে। আর টরশনাল লোড কেসটা হচ্ছে এরকম, আমার রেফারেন্স কর্নার যদি এটা হয় আমরা মানে ট্রান্সভার্স ডিরেকশনে উইন্ড দেখছিলাম যে পুরাটা 1, আর যখন আমরা টরশনাল লোড কেস ইনক্লুড করব এটার সাথে এই d/2 ডিসটেন্স পরে আর কি আমার এই 1t 2t এটা সব টি হয়ে যাবে, এবং এই টিটা হবে হচ্ছে 25% ফুল ডিজাইন উইন্ড প্রেসার। এই ফুল ডিজাইন উইন্ড প্রেসার বলতে এটা কিন্তু স্যার মানে ওই ইন্টারনাল প্রেসার কোফিসিয়েন্ট সহ যে আমার প্রেসারটা আসবে সেইটার 25% আর কি। আছে এটা ওই প্রেশারটা দিয়ে এখন স্ট্যাটিক হলো আবার অ্যাসেট করেছি। টিপিক্যালি আমরা এই যে যেটা বললাম যে সেই যেগুলো লাইক 9.1 আরো সিম্পলিফাই হয়ে গেল। সেই সিম্পলিফিকেশন যেভাবে এখানে আছে যে এ আর টু এ পর্যন্ত আমাদের আমরা ওইটাও এটা স্যার মেইনলি স্যার কাছাকাছি থাকে, যেমন 1 হচ্ছে 0.4, 1 হচ্ছে 0.61। আমি যদি স্যার আগেরটায় যাই, আমার উইন্ডওয়ার্ড ওয়ালে শুধু সিপির ভ্যালু হচ্ছে 0.8, আমি যদি সে গাস্ট এফেক্ট ফ্যাক্টর যদি 0.85 হয় তাহলে সেটা ওই 0.64 এর কাছাকাছি থাকে আর কি। স্যার সেটা এখন যদি আমরা স্যার এক্সাম্পল দেখাই, এখন কি এই এভারেস্টটা দিয়ে দেখাবো নাকি স্যার? হ্যাঁ, ওইটা সব কেস ধরে আর কি। না, টর্শনালটা নেই নাই, শুধু মানে কেস 1 আর 3 স্যার, এই দুইটা। এই ওপেন স্যার, পার্শিয়ালি ওপেন, ওটা কোন ইয়েতে মনে আছে? হ্যাঁ, আছে আছে হাসনাইন বিএনপিসির ইয়ে মানে ইয়েটা আছে। না, আমি স্যার ওই শুধু উইন্ডলের চ্যাপ্টারটা নিয়ে এসেছিলাম আর কি ওয়ার্ড ফাইলটাতে।
এখানে বললাম এটাতে সার্চ দেওয়া যাবে না স্যার? Okay. না, চ্যাপ্টার 1 এর ডেফিনেশন তো না, 2 এটা। হ্যাঁ, আচ্ছা, এই যে এটা, এই যে এটা। ভালো কে বলছে রাজি